শুরুতেই দেখে নিচ্ছি বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি। দেখছেন আপনাদের প্রিয় বিশ্বস্ত বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। যারা নিজেদের হিন্দু বলেন তারা কেবল হিংসার কথা বলেন, ঘৃণার কথা বলেন, অসত্য কথা বলেন। রাহুল গান্ধীর হিন্দু মন্তব্যের জেরে উত্তাল লোকসভা। রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহের। রাজ্য জুড়ে গ্রুপ সি গ্রুপ ডি 12,000 শূন্যপদে কর্মী নিয়োগ। বড় সুখবর রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য। গণপিটুনিতে শাস্তি এবার কঠোর, মৃত্যুদণ্ড নতুন আইনে জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভায় অধিবেশন শুরুর আগে ভারতের বিশ্বকাপ জয় উদযাপন ভারতের সংসদে। নদী গিলছে গ্রাম, প্রতিশ্রুতি একেবারে অধরা। লাঠি উঁচিয়ে রাজ্যের মন্ত্রী এবং বিডিওকে পেটালেন, তাড়া করলেন মালদহের গ্রামবাসীরা। অপরদিকে স্বাস্থ্যসাথী প্রকল্পে মাসের শুরুতেই কঠোর নিয়ম জারি। স্বাস্থ্যসাথীতে 10 দিনের বেশি ভর্তি হলেই এই নতুন কঠোর নিয়ম হচ্ছে এবার লাগু। তৃণমূল নেতাকে গাধা বলায় জুতো পেটা বৃদ্ধাকে মৃত্যু। বর্ধমানে বৃদ্ধার। কোচবিহারে দিনে দুপুরে চলন্ত বাসে হলো ডাকাতি। বাধা পেয়ে চলল বাসের ভেতর গোলাগুলি। অপরদিকে বেসরকারি ব্যাংকে সকাল হতেই লুটপাট। 1 কোটি টাকা লুট করে পালালো দুষ্কৃতীরা। এছাড়া এই প্রকল্পে পঞ্চম কিস্তির 1,000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে পাঠানো হলো আজকেই। রাজ্য জুড়ে চরম সতর্কবার্তা জারি। উত্তরবঙ্গের জেলাগুলিতে টানা ভারী বৃষ্টি, দুর্যোগের আশঙ্কা। উত্তরবঙ্গের জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেটাও জানাবো। বিস্তারিত ওয়েদার রিপোর্টটি জুড়ে থাকুন শেষ পর্যন্ত। সংবাদগুলি আমাদের নিয়মিত দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর হিন্দু মন্তব্যের জের উত্তাল গোটা লোকসভা। রাহুল গান্ধীকে চাইতে হবে ক্ষমা দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। লোকসভায় বর্তমান বিরোধী দলনেতা রাহুল গান্ধীর হিন্দু মন্তব্যের জেরে উত্তাল গোটা লোকসভা। সোমবার রাষ্ট্রপতির প্রারম্ভিক ভাষণ নিয়ে আলোচনায় বক্তব্য রাখতে ওঠেন রাহুল গান্ধী। শাসক জোটের সাংসদদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা নিজেদের হিন্দু বলেন তারা কেবল হিংসার কথা বলেন, ঘৃণার কথা বলেন, অসত্য কথা বলেন। তারপরেই ট্রেজারি বেঞ্চ থেকে হইচই শুরু হয়ে যায়। বিজেপি সাংসদরা রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলতে থাকেন। এমনকি রাহুল গান্ধীর বক্তব্যের মাঝে নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গোটা হিন্দু সম্প্রদায়কে হিংসাশ্রয়ী বলে দেগে দেওয়া খুব বিপজ্জনক। সোমবার রাহুল গান্ধী শিব, হজরত মোহাম্মদ, গুরু নানক এবং যীশু খ্রিস্টের ছবি দেখিয়ে ভারত এবং অহিংসার ধারণা ব্যাখ্যা করেন। শিবের ছবি দেখিয়ে তিনি বলেন, আপনি যদি প্রভু শিবের ছবি দেখেন তবে বুঝবেন হিন্দুরা কখনো ভয়ে হিংসা ছড়াতে পারে না, কিন্তু বিজেপি সর্বক্ষণ ভয় ঘৃণা ছড়িয়ে বেড়ায়। এরপরে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, উনি রাহুল গান্ধী জানেন না কোটি কোটি মানুষ নিজেকে গর্ব ভরে হিন্দু বলে মনে করেন। কোনো ধর্মের সঙ্গে হিংসাকে জড়িয়ে দেওয়া ভুল বলে মত অমিত শাহের। তার রাহুল গান্ধীর ক্ষমা চাওয়া উচিত বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। डरो मत, डराओ मत। शिव जी कहते हैं डरो मत, डराओ मत। अभय मुद्रा दिखाते हैं, अहिंसा की बात करते हैं, त्रिशूल को जमीन में गाड़ देते हैं। और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। आप हिंदू हो ही नहीं। हिंदू धर्म में साफ लिखा है, सत्य के साथ खड़ा होना चाहिए, सत्य से पीछे नहीं हटना चाहिए, सत्य से नहीं डरना चाहिए। अहिंसा हमारा प्रतीक है। अभय मुद्रा। विपक्ष के नेताजी ने कैटेगोरिकली कहा है कि जो अपने आप को हिंदू कहते हैं वो हिंसा करते हैं। उनका वाक्य था, जो अपने आप को हिंदू कहते हैं वो हिंसा की बात करते हैं, हिंसा करते हैं। मन देश में शायद इनको मालूम नहीं है, करोड़ों लोग अपने आप को गर्व से हिंदू कहते हैं, गर्व से हिंदू कहते हैं। क्या वो सभी लोग हिंसा की बात करते हैं? मैं मानता हूं मान्यवर, उन्होंने इसकी माफी मांगनी चाहिए। রাজ্য জুড়ে মোট 12,000 শূন্যপদে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগ। তৎপরতা শুরু স্টাফ সিলেকশন কমিশনের।
স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান পদ পূরণ হতেই সরকারি অফিসে স্থায়ী কর্মী নিয়োগের ব্যাপারে প্রশাসনিক তৎপরতা শুরু হলো রাজ্যে। এসএসসির মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি এবছরের মধ্যে কর্মী নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সরকারি সূত্রে খবর, দুটি শ্রেণী মিলিয়ে গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে প্রথম পর্যায়ে অন্তত 12,000 কর্মী নিয়োগ হতে চলেছে। সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে, নিউ টাউনের একটি অফিস থেকে এসএসসি কাজ করবে। প্রথম পর্যায়ে গ্রুপ ডি কর্মী নেওয়া হবে 8,000-এর কিছু বেশি। গ্রুপ সি পদে নিয়োগ করা হবে 3 থেকে 4,000 শূন্য পদে। এজন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা নেবে এসএসসি। সম্প্রতি রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে গ্রুপ সি গ্রুপ ডি জন্য কয়েকশো নতুন পদ সৃষ্টি করেছে, সেগুলিও পূরণ করবে স্টাফ সিলেকশন কমিশন। আপাতত গ্রুপ সিতে মূলত লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এলডিএ নিয়োগ করা হবে। পরীক্ষা পদ্ধতি কীরকম হবে তার একটি প্রাথমিক খসড়া তৈরি হয়ে গিয়েছে, সেটি চূড়ান্ত হবে শীঘ্রই। লিখিত পরীক্ষা ইন্টারভিউয়ের ভিত্তিতে চূড়ান্ত সফল প্রার্থীদের বাছাই করা হবে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, গত বেশ কয়েক বছর ধরেই রাজ্য জুড়ে সরকারি চাকুরির নিয়োগের পরীক্ষা একেবারে বন্ধই বলা যায়। তার মাঝে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের এই খবরে কিছুটা হলেও স্বস্তির সংবাদ রাজ্যের চাকুরি প্রার্থীদের মধ্যে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্যের উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলির শিক্ষকের অভাবে ধুঁকছে বর্তমানে করুণ অবস্থা। তবুও শিক্ষক নিয়োগ করছে না বর্তমান রাজ্য সরকার। দীর্ঘ 8 থেকে 9 বছর ধরে শিক্ষক নিয়োগ বন্ধ রাজ্য জুড়ে। যে একবার নিয়োগ হয়েছে 2016 সালে, সেখানে হয়েছে চরম দুর্নীতি। খোদ রাজ্যের শিক্ষামন্ত্রীও, প্রাক্তন শিক্ষামন্ত্রীও বর্তমানে জেলবন্দি। তবে বাংলার মুখ্যমন্ত্রীর দিকে চেয়ে রয়েছে বাংলার ওই চাকুরি প্রার্থীরা, যারা একটা শিক্ষকতার স্বপ্ন নিয়ে ঘটিবাটি বিক্রি করে বিএড ডিগ্রিটা নিয়েছে। তবে কবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তাদের দিকে মুখ তুলে তাকায়, সেটাই এখন দেখার। কবে নতুন বিজ্ঞপ্তি বের হয় রাজ্যের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের, তার দিকেই তাকিয়ে রাজ্যের লক্ষ লক্ষ চাকুরি প্রার্থী। দেশ জুড়ে সোমবার থেকে চালু হলো নতুন আইন। গণপিটুনিতে শাস্তি এবার মৃত্যুদণ্ড, জানিয়ে দিলেন অমিত শাহ। এবার থেকে গণপিটুনিতে কড়া শাস্তি। সোমবার থেকে কার্যকর হলো ভারতের নতুন 3টি আইন: ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আইন। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এখন দণ্ডের জায়গা নেবে ন্যায়। প্রথমবার গণপিটুনিতে কড়া আইন এনেছে কেন্দ্রীয় সরকার। গণপিটুনিতে মৃত্যুতে শাস্তি 7 বছর থেকে এবার বাড়িয়ে আজীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড করা হলো। ফৌজদারি আইনে গণপিটুনি নিয়ে কোনো ধারা ছিল না এতদিন। এই প্রথমবার গণপিটুনিতে খুনের অভিযোগে কড়া শাস্তির ধারা আনা হলো। অমিত শাহ আরও জানান, নতুন আইনে বিচার ব্যবস্থা হবে দ্রুত। মহিলা শিশুদের ওপর অত্যাচারেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গণধর্ষণের শাস্তি 20 বছর থেকে বাড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং নাবালিকা ধর্ষণে মৃত্যুদণ্ড করা হয়েছে। প্রসঙ্গত, গত 4 দিনে চোর সন্দেহে 5টি গণপিটুনির কাণ্ডে তোলপাড় রাজ্য। বউবাজার, সল্টলেক, পান্ডুয়া, ঝাড়গ্রামের পর তারকেশ্বরে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন এক যুবক। এই নতুন আইনগুলির সুবিধে প্রসঙ্গে অমিত শাহ বলতে গিয়ে জানিয়েছেন, হেনস্থার ঘটনায় মহিলাদের বাড়িতে গিয়ে তাদের বয়ান রেকর্ড করা হবে এবার থেকে। সমাজের ভয়ে যদি কেউ থানায় যেতে ভয় পায়, তিনি বাড়ি থেকে অনলাইনে এফআইআর দায়ের করতে পারবেন। ধর্ষণ বা যৌন হেনস্থার মামলায় নির্যাতিতার স্টেটমেন্ট আইনত গ্রাহ্য হবে এবার থেকে নতুন আইনের আওতায়। লোকসভায় অধিবেশন শুরুর আগেই ভারতের বিশ্বকাপ জয় উদযাপন ভারতের সংসদে। সোমবার থেকে লোকসভার প্রথম অধিবেশন শুরু হলো সংসদে। আর অধিবেশন শুরুর আগে ভারতের বিশ্বকাপ জয় উদযাপন করলেন সাংসদরা। এদিন অধিবেশন বসতেই লোকসভার স্পিকার ওম বিড়লা সাংসদদের ভারতের বিশ্বকাপ জয়ের কথা জানান। রোহিতদের সাফল্যের জন্য অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি। উপস্থিত সাংসদেরা টেবিল চাপড়ে অভিনন্দন জানান ভারতীয় ক্রিকেট টিমকে বিশ্ব চ্যাম্পিয়ন হবার জন্য। এরপর শুরু হয় অধিবেশন। উল্লেখ্য, শনিবার বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-20 বিশ্বকাপ ঘরে তুলেছে ভারতীয় ক্রিকেট টিম। তবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বর্তমানে বিধ্বংসী ঘূর্ণিঝড় বেরিল আছড়ে পড়ার কারণে বিমান পুরোপুরি বন্ধ। ফলে এখনও পর্যন্ত দেশে ফিরতে পারেনি রোহিত শর্মা, বিরাট কোহলিরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের বার্বাডোজে আটকে থাকার সম্ভাবনা প্রবল। ক্রিকেটারদের চার্টার্ড বিমানে করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এবার লাঠি উঁচিয়ে রাজ্যের মন্ত্রী এবং বিডিওকে তাড়া করলেন মালদহের গ্রামবাসীরা। বছরের পর বছর ধরে গঙ্গার ভাঙনের কবলে গ্রামবাসীরা। রবিবার দুপুরে পরিস্থিতি খতিয়ে দেখতে মালদহের হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের
রশিদপুর গ্রামে যান রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন। তার সঙ্গে ছিলেন বিডিও অর্থাৎ ব্লক উন্নয়ন আধিকারিক। কিন্তু তাদের দেখতে পেয়ে তেতে ওঠে গ্রামবাসীরা। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠেছে, গ্রামবাসীদের তাড়া খেয়ে এলাকা ছাড়তে বাধ্য হন মন্ত্রী এবং বিডিও। কোনো মতে নৌকায় উঠে মারমুখী জনতার হাত থেকে প্রাণ রক্ষা করেন রাজ্যের মন্ত্রী এবং বিডিও। গ্রামবাসীদের অভিযোগ, ভাঙনের জেরে জমি ঘরবাড়ি সবকিছু নদী গর্ভে চলে যাচ্ছে, কিন্তু পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি এখন পর্যন্ত। তাদের আরও অভিযোগ, গতবার নদী ভাঙনের পর তাজমুল হোসেন এসেছিলেন এখানে, প্রতিশ্রুতি দিয়েছিলেন ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে, কিন্তু তারপর আর তার দেখা মেলেনি এলাকাটিতে। নতুন মাসের শুরুতেই স্বাস্থ্যসাথী প্রকল্পে জারি হলো নতুন এক কঠোর নিয়ম। স্বাস্থ্যসাথীতে 10 দিনের বেশি ভর্তি থাকলেই হবে এবার মেডিকেল অডিট। এবার থেকে নবান্ন সিদ্ধান্ত নিয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পে 10 দিনের বেশি হাসপাতালে রোগী ভর্তি থাকলেই হবে মেডিকেল অডিট। 2 স্বাস্থ্য অধিকর্তা জারি করা অ্যাডভাইজরিতে এই নির্দেশিকা ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে 10 দিনের বেশি ভর্তি থাকলে সেই সব কেস খতিয়ে দেখা হবে, ঠিক কী কারণে এতদিন ভর্তি থাকছেন রোগী। প্রথমে তার অডিট করা হবে 25 জন বিশেষজ্ঞ টিমের মাধ্যমে। তারাও সিদ্ধান্তে পৌঁছতে না পারলে ঘটনাগুলি পাঠানো হবে বিভাগীয় সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে। কিন্তু কেন হঠাৎ এমন করার সিদ্ধান্ত নবান্নের? বড় হাসপাতাল কখনো বিনা সার্জারি রোগীকে স্বাস্থ্যসাথী প্রকল্পে অকারণে ভর্তি করিয়ে রাখবে না, কারণ তাদের আর্থিক ক্ষতি হয়। কিন্তু ছোট মাঝারি হাসপাতালগুলো ওই কাজটা করে, ফলে সরকারের ক্ষতি হচ্ছে। বিশেষত রোগী যখন থাকে না, রোগী খরার সময় কিছু টাকা ঘরে তুলতে এই দুর্নীতি করে কিছু ছোট মাঝারি নার্সিংহোম। এছাড়াও স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগীকে কেমোথেরাপি দেওয়ার সময় হাসপাতালকে সেই ভিডিও পাঠাতে বলা হয়েছে এবার থেকে। রেডিওথেরাপির সময় পাঠাতে বলা হয়েছে বেডে শুয়ে থাকা রোগীর ছবি। আর এক চিকিৎসক বলেন, এক্ষেত্রেও দুর্নীতি চলছিল রাজ্য জুড়ে। গরিব রোগীদের বাসে করে নিয়ে এসে কার্ড ব্লক করে মাংস ভাত খাইয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছিল জেলার কিছু দুর্নীতিগ্রস্ত হাসপাতাল, নার্সিংহোম। আর স্বাস্থ্য ভবনকে দেখাচ্ছিল কেমো দেওয়া হয়েছে, ফলে লুট হচ্ছিল কোটি কোটি টাকা। তার জন্যই কঠোর পদক্ষেপ রাজ্য সরকারের। রাজ্যের তৃণমূল নেতাকে গাধা বলায় জুতো পেটা, বৃদ্ধার মৃত্যু বর্ধমানে। সদ্য 18 বছর পূর্ণ করা তরুণী প্রেম করে এক যুবকের হাত ধরে পালিয়ে গিয়েছিলেন পাশের গ্রামে। তরুণীর পরিবারের লোকজন ওই যুবকের বাড়িতে গিয়ে তাকে ফিরিয়ে আনবার চেষ্টা করছিলেন, কিন্তু যুবকের পরিবারের পাশে দাঁড়িয়ে পড়েন এলাকার পঞ্চায়েত সদস্য। প্রভাবশালী ওই পঞ্চায়েত সদস্য তরুণীর বাবা মাকে রীতিমতো হুমকি দিয়ে হটিয়ে দেন। তার এই আচরণ দেখে থাকতে পারেননি তরুণীর দিদিমা। তিনি মুখ ফসকে বলে ফেলেছিলেন, গাধা কোথাকার, তোমার বাড়ির মেয়ে হলে এটা কি করতে পারতে? আর এলাকার নেতাকে গাধা বলার অপরাধে পায়ের জুতো খুলে পেটানোর অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের সীতাহাটি পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যের বিরুদ্ধে। তার মারেই পরেই প্রহিত ওই বৃদ্ধার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের পর অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম বিশ্বজিৎ আচার্য, কেতুগ্রামের নৌহাটি গ্রামে তার বাড়ি। জানা গিয়েছে বিশ্বজিৎ আচার্য নামে ওই তৃণমূল নেতা ওই বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে পায়ের জুতো খুলে বুকে সজোরে আঘাত করতে থাকে। তারপরেই ওই বৃদ্ধার মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। অপরদিকে উত্তরবঙ্গের কোচবিহারে দিনে দুপুরে চলন্ত বাসে ডাকাতি, বাধা পেয়ে বাসের ভেতর চলল গুলি। কোচবিহারে চলন্ত বাসে হলো ডাকাতি অভিযোগ। ডাকাতি চলাকালীন বাধা পেয়ে শূন্যে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে কোচবিহারের বাংলাদেশ সীমান্ত লাগোয়া ঘোকসাডাঙ্গায়। জানা গিয়েছে, সোমবার সকালের দিকে ঘোকসাডাঙ্গা থেকে বাসটি কলকাতার নবদ্বীপের দিকে যাচ্ছিল। রাস্তা থেকে 3 ব্যক্তি হঠাৎ বাসে ওঠে। কিছুক্ষণ যেতেই সমূর্তি ধারণ করে তারা আগ্নেয়াস্ত্র বার করে যাত্রীদের হুমকি দিয়ে মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়। বাস চালকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাস দাঁড় করিয়ে রাখা হয়। গুরুতর আহত হন বাসের কন্ডাক্টর। এর মধ্যেই যাত্রীরা ডাকাতিতে বাধা দেওয়ায় বাসের মধ্যে গুলি চালাতে শুরু করে দুষ্কৃতীরা। ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, কিন্তু ততক্ষণে ডাকাতি শেষ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ডাকাতদের বিবরণ শুনে তদন্ত শুরু করেছে ইতিমধ্যে রাজ্য পুলিশ। অপরদিকে সাত সকালে ব্যাংক খুলতেই ডাকাতি 1 কোটি টাকা। বিহারে ব্যাংক থেকে ডাকাতি, লুটপাট 1 কোটি। ঘড়িতে তখন সকাল ঠিক 10:20 সদ্য খুলেছে একটি বেসরকারি ব্যাংকের দরজা। আচমকা সশস্ত্র কয়েকজন ঝাঁপিয়ে পড়ে ব্যাংক কর্মীদের ওপর। মাথায় বন্দুক ঠেকিয়ে চলে লুটপাট। কমপক্ষে 50 লক্ষ থেকে 1 কোটি টাকা লুট হয়েছে বলে জানা যাচ্ছে। বিহারের শেখাপুরার শ্রীকৃষ্ণ চকের ওই বেসরকারি ব্যাংকের শাখায় লুটপাটে কমপক্ষে 12 জন যুক্ত ছিল বলে অনুমান পুলিশের। এদিন সকাল থেকে ব্যাংকের বাইরে অপেক্ষা করছিল দুষ্কৃতীরা। ব্যাংক খুলতেই তারা কর্মীদের উপর হামলা চালায়।
সকলের মোবাইল কেড়ে নিয়ে ঢুকে পড়ে স্ট্রং রুমে। তারপর লুটপাট করে 1 কোটি টাকার মতো লুট করে পালিয়ে যায় তারা। অন্যদিকে দ্বিতীয়বার মেয়াদ বাড়ল। ডিএলএডে ভর্তির আবেদন চলবে আরও 2 মাস ধরে। ফের একবার ডিএলএডে ভর্তির জন্য আবেদনের সময়সীমা বাড়ালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী 13 জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়ানো হলো। এই নিয়ে 1.5 মাসে 2 বার মেয়াদ বাড়াতে বাধ্য হলো পর্ষদ। সূত্রের খবর, আবেদনে একেবারে আশাব্যঞ্জক সাড়া না মেলায় এই পথে হাঁটতে হচ্ছে পর্ষদকে। 16 মে বিজ্ঞপ্তি দিয়ে আবেদন গ্রহণ শুরু করেছিল পর্ষদ। তবে কলেজগুলিতে অর্ধেক আসনও পূরণ না হওয়ায় প্রায় 2 মাস ধরে আবেদন গ্রহণ প্রক্রিয়া চালাতে হচ্ছে পর্ষদকে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে রাজ্যের শিক্ষক নিয়োগ বন্ধ। যে কটা নিয়োগ সেখানেও চরম দুর্নীতি, টাকার বিনিময়ে নিয়োগ। তাই এবার ডিএলএড এবং বিএড ডিগ্রিগুলিতে বিএড ডিগ্রি করতে আশা হারাচ্ছে রাজ্যের চাকুরি প্রার্থীরা। অপরদিকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হলো এই প্রকল্পের 5ম কিস্তির 1,000 টাকা। মাহতারি বন্ধন যোজনার 5ম কিস্তির টাকা দিল ছত্তিশগড় সরকার। মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইয়ের এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় 70 লক্ষ মহিলার মধ্যে 653 কোটি 84 লক্ষ টাকা বন্টন করা হলো এদিন। গ্রাহকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি এই অর্থ পেয়ে যাবেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারান্টি অনুযায়ী মুখ্যমন্ত্রী রাজ্যের বিবাহিত মহিলাদের 1,000 টাকা করে প্রদানের কথা ঘোষণা করেছিলেন। শপথ নেবার 3 মাসের মধ্যেই প্রকল্প রূপায়ণের কাজ শুরু করা হয়। প্রশাসনিক আধিকারিকরা দ্রুত সমীক্ষার কাজ শুরু করে সুবিধা প্রাপক মহিলাদের ফর্ম পূরণের ব্যবস্থা করেন। গত 10 মার্চ তারই বন্ধন যোজনার 1ম কিস্তির টাকা প্রদান করেছিল প্রধানমন্ত্রী। এবার 5ম কিস্তির টাকা পাঠানো হলো মহিলাদের অ্যাকাউন্টে 1,000 টাকা করে। টানা ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলায় জেলায়। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলির উপর দিয়ে বিরাজ করছে একটি ঘূর্ণাবর্ত, যার জেরে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কবার্তা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে উত্তরবঙ্গের তিস্তা, তোরসা, জলঢাকা প্রভৃতি নদীর জলস্তর উঁচু হয়ে দুর্যোগ দেখা দিতে পারে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আগামী শুক্র থেকে শনিবার পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের 5টি জেলা জুড়ে। আজ উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার 5 জেলাতে কমলা সতর্কবার্তা জারি। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, তার সাথে বজ্রপাতের সতর্কবার্তা জারি। আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গের 5টি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলার টানা শনিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত চলবে বলে জানাচ্ছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই চলবে হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা। আগামী কয়েকদিন জুড়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে প্রায় প্রত্যেকটি জেলাতেই। তার মধ্যে 2-1টি জেলার কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি রেখেছে আবহাওয়া দপ্তর। আপনাদের কাছ থেকে বিদায় নেব আজকে এখানেই। শেষ করছি সংবাদগুলো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ সংবাদের সাথে। ধন্যবাদ।